বাংলাদেশে প্রত্যাবর্তনের পরপরই তারেক রহমান ঘোষণা দিলেন, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা প্ল্যান আছে। এটা ওই যে আমেরিকাতে যিনি সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট ছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র, তিনিও বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম, এবং সে কারণেই অনেকেই তাকে, বিশেষ করে বিভিন্ন পত্রপত্রিকাতে আমরা দেখেছি যে তাকে বলা হয় বাংলার লুথার কিং, এটা তাকে ডাব করা হয়। যাই হোক, এখন তার যে এই যে কথাটা আই হ্যাভ এ প্ল্যান, অনেকে বলেন যে এটা একটা স্টান্টবাজি। এই স্টান্টবাজি এই যে কথাটা, এটা পেজোরেটিভ সেন্সে অর্থাৎ ডেরোগেটিভ সেন্সে ব্যবহার করা হয়, মন্দ অর্থে, এটা ভালো অর্থে না। কিন্তু স্টান্ট কথাটা এটা নিউট্রাল, অর্থাৎ সেখানে না ভালো না মন্দের ব্যাপারটা আছে। এরপরে আমরা দেখলাম অনেকে আবার বলা শুরু করলো যে এই যে উনি যে আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানের পরে তিনি একটা একটা করে কার্ড বের করা শুরু করলেন। এরপর আমরা দেখলাম তিনি রাস্তাঘাটে চলার সময় তার প্রোটোকলটা কমিয়ে দিলেন, মানে যারা ইয়ে ছিল লোক সংখ্যা কমিয়ে দিলেন তিনি। তারপর তার নিজের গাড়ি তিনি ব্যবহার করলেন। রাস্তাঘাটে যখন ট্রাফিক ভিড় হচ্ছে তিনি গাড়ি থামিয়ে অপেক্ষা করলেন। তার আরেকটা ব্যাপারটা হচ্ছে, মানে অনেকে বলে যে পলিশিং হিজ সোশ্যাল ইমেজ, এইটা অত করলেন তিনি। তার মেয়েকে নিয়ে গেলেন সিনেমা দেখতে, তার স্ত্রীকে গাড়িতে চড়ে তিনি নিজে ড্রাইভ করে বিভিন্ন জায়গায় নিয়ে গেলেন। এরপরে আমরা আরও দেখলাম তিনি অবশ্যই এই জিনিসগুলো কিছুটা ডেফল টাইপের কাজ হয়েছে, অর্থাৎ তিনি সিনেট ভবনে গিয়েছেন একটা অনুষ্ঠানে, সেখানে গাড়ি থেকে নেমে হেঁটেই বেশ অনেক দূর গিয়েছেন, এবং সেখানে তাকে ঘিরে ধরেছিল অনেকে, এবং তারই দলের ছাত্র দলের একটা ছেলে সেখানে অনেকটা অপ্রীতিকর অবস্থার মধ্যে তাকে, মানে সে অবস্থা সৃষ্টি করেছিল। এটা আমরা সবাই জানি। তো এখন এবং খুবই অতি সম্প্রীত, অর্থাৎ গতকাল কী হবে, গত পরশু যে আমরা দেখলাম যে উনি গাড়ি চালিয়ে ঢাকা শহরে বিভিন্ন রাস্তায় ঘুরছেন, দেখছেন, পর্যবেক্ষণ করছেন এই কোরবানির পরে বর্জ্যগুলো অপসারণ করা হয়েছে কিনা ঠিক মতো। এই কাজগুলোকে বললাম যে তার সমালোচকরা তাকে বলছেন স্টান্টবাজি তিনি করছেন। এটা অনেকটা ভার্চু সিগন্যালিং কথাটা বলা হয়, অর্থাৎ উনি যেটা বিশ্বাস করেন অথচ দেখাচ্ছেন যে দেখো আমি অনেক কিছু ভালো ভালো কাজ করি, আসলে কিন্তু তিনি করেন না। যাই হোক, এই ধরনের সমালোচনা করছে। এখন সমালোচক তো থাকবেই, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে সমালোচনা মানুষ করবেই। আমরা দেখব যে আসলেই এটা পরবর্তীকালে আমরা দেখব যে এটা আসলেই এটা ভার্চু সিগন্যালিং নাকি সত্যিকার অর্থে দেশপ্রেম। কারণ অনেক দেশপ্রেমের এখানে আমরা নমুনা দেখতে পাই, যেমন অর্থ সংকুলনের জন্য তিনি কাটছাট করছেন, অর্থাৎ তার ব্যক্তিগত স্টাফ সবাইকে নিচ্ছেন না সব জায়গায়, এবং তারপর তিনি নিজের তেল নিজে, মানে গাড়ির তেল ব্যবহার নিজে দিচ্ছেন। তারপর ওই যে নিজে ড্রাইভ করছেন, সেখানে হয়তো অনেককে নিচ্ছেন না সঙ্গে। তো এই না নেওয়ার পেছনে কারণ আছে, সেখানে সবাইকে ব্যতিব্যস্ত করলে অন্যান্য কাজ হয়তো তারা করতে পারবে না ঠিক মতো। অনেক 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 কিছু কনসিডারেশন আছে বলেই তিনি হয়তো এগুলো করছেন। এগুলো আমরা পরে বুঝতে পারবো, দেখতে পারবো যে আসলে এই ব্যাপারটা কি, তিনি কি সত্যিকার অর্থেই মানে দেশের মঙ্গলের জন্যই এই সমস্ত কাজ করছেন, নাকি ওই যে লোক দেখানো যে ব্যাপারটা বললাম ভার্চু সিগন্যালিং, এই কাজটা তিনি করছেন। এখন এরপরে আমরা দেখতে পাই যে আরেকটা বিষয় হলো যে তাকে আমরা তো বেশি দিন না, 3 মাসের একটু বেশি সময় হয়েছে তার ক্ষমতায় আসার, তারেক রহমানের, কিন্তু বিষয়গুলো কিছু কিছু বিষয় যেটা তাকে ভাবিয়ে তুলবে এবং সামনের দিকে একটা সংকট সৃষ্টি করতে পারে, তার মধ্যে বিশেষ করে এই যে ভারত ইন্ডিয়া ডাইমেনশন, যেটা ভারত বিষয় যেটা আছে, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারটা, এটা নিয়ে একটা হয়তোবা একটা বিরূপ কিছু একটা ঘটনা, মানে অবস্থা সৃষ্টি হতে পারে। কারণ ভারত আমরা দেখেছি যথারীতি বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে, এর আগেও করেছে।
ভারতের একটা মানে সাইকোলজিক্যাল একটা সমস্যা হয়ে গেছে যে যেহেতু এটা অনেক দিন তারা শেখ হাসিনাকে পেয়েছিল, যাচ্ছে তাই করেছে তাকে দিয়ে, অর্থাৎ মানে যা খুশি তাই তারা করিয়ে নিয়েছে। এখন সেখানে সেটা হচ্ছে না বলেই তারা সহজে এটাকে ডাইজেস্ট করতে পারছে না। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের আমলে যে সমস্ত আমরা ঘটনা দেখেছি, তাতে আমাদের বাংলাদেশ ভারতের মধ্যে যে সম্পর্ক সেটা অনেক অবনতি হয়েছে। এখন এই আমাদের তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হলো তখন অনেকেই বলা বলি করছিলেন যে এখন ভারতের সঙ্গে হয়তো সম্পর্কটা আরও ভালো হবে, কারণ উনি রাইটলে রংলে অনেকে ধারণা করেন যে ভারতের আনুকূল্যেই তিনি দেশে ফিরেছেন। এবং সেখানে আমি আবারও বলছি রাইটলে রংলে, সেখানে আমাদের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সালাউদ্দিন সাহেব, তিনি একটা মেজর রোল প্লে করেছেন, এটা অনেকেই বলে। কিন্তু আমরা যদি এ পর্যন্ত তারেক রহমানের কাজগুলো আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে তিনি অনেকটা ইন্ডিপেন্ডেন্টলি, এটা অবশ্যই আমার ব্যক্তিগত ধারণা, তিনি ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নিচ্ছেন বা নেওয়ার চেষ্টা করছেন। বাধা তো আছে, বাধা বিপত্তি আছে। এখন ভারতের যে সমস্ত ব্যাপারগুলো আছে এখানটায়, সে প্রথমত আমরা দেখি যে পুশিনের ব্যাপারটা, অর্থাৎ ভারত বলছে তথাকথিত বাংলাদেশিরা ভারতে এসছে এবং একটা হিসাব তারা দিচ্ছে যে 2 কোটির মতো বাংলাদেশি আছে, ভাগ্যিস তারা বলেন যে আরও 10 কোটি বাংলাদেশিরা আছে, মানে এদেরকে ফেরত দেবেন। তো যাই হোক, তারা এই কথাগুলো এর আগেও কিন্তু বাংলাদেশে পুশিন করেছে, বাংলাদেশিদেরকে তথাকথিত বাংলাদেশিদেরকে পুশিন করেছে, এবং পরে দেখা গেছে তাদের মধ্যে অনেকেই ভারতীয় এবং পরে ফেরত নিয়েছে, এ ঘটনা আমরা জানি। এবার হাকিমপুরে আমরা দেখলাম অনেক মানে বাঙালি অনেককে জড়ো করেছে ওখানটায়, আবারও বলছে তারা বলছে বাংলাদেশি। এবং একটা মজার ব্যাপার হলো তাদের কিছু লোক দিয়ে ওখানটায় ওই মাইক্রোফোন দিয়ে তাদেরকে শেখানোর ব্যাপার, শেখানো বলি তাদেরকে বলছে তোমরা কদিন থেকে এসো, কি 8 বছর 7 বছর 6 বছর 25 বছর 28 বছর, এসে বলছে আমার কাছে তোমার কাছে কিছু আছে, আধার কার্ড আছে নাই, এই সমস্ত কথাবার্তা বলছে, তোমরা কি আসলে বাংলা, হ্যাঁ বাংলাদেশি। এবং যখন তাদের শেখানোর কথা বলা হচ্ছে অনেকেই কিন্তু ঠিক সত্য করছিল অথবা থতমতো খাচ্ছিল, ঠিকানা ঠিকমতো বলতে পারছিল না, তো শেখানোর কথা মনে হচ্ছিল তো বাংলাদেশের ঠিকানার কথা। যাই হোক, তারা বলছে যে এরা সব মানে অনুপ্রবেশকারী বাংলাদেশি, অবৈধভাবে তারা আসছে এখানটায়, তাদেরকে ফেরত দেওয়া হবে এবং বিজিবির মাধ্যমে। ইতিমধ্যে তারা পশ্চিমবঙ্গে হোল্ডিং সেন্টার করেছে, এটা ডিটেনশন সেন্টার, তাকে অনেকটা ইউফেমিস্টিক্যালি বলতেছে হোল্ডিং সেন্টার, মানে জাস্ট কিছুদিন তাকে রাখা হবে। যাই হোক, যেটাই বলুক তারা। তো এখন এদেরকে তারা চিহ্নিত করেছে ওরা, এবং চিহ্নিত করার পদ্ধতির মধ্যে তারা যেটা ব্যবহার করছে সেটা CAA, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা ইন্ডিয়া, এটার অধীনে তারা মানে দেখাচ্ছে যে 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসছে এখানটায়, তাদের মধ্যে থেকে যারা মানে মুসলমান বাদে যারা আছে তাদেরকে তারা এখানটা ভারতের নাগরিক বলছে। মুসলমান বাদে, মুসলমানদের নেওয়া যাবে না। অর্থাৎ এই মুসলমান বিদ্বেষটা মানে প্রকাশ্য হচ্ছে, বিভিন্ন কাজে তো আমরা দেখেছি এই বিদ্বেষটা। এবার কোরবানির সময় তো আমরা দেখলাম কোরবানির পশু জবাইয়ের ব্যাপার, বিভিন্ন জায়গায় যে সমস্ত ঘটনা ঘটেছে, এমনকি স্বয়ং এবং কলকাতাতে আমরা দেখেছি, সেখানে এবং মাঠে যে মাঠে নামাজ পড়া হতো প্রতি বছর, সেখানে তাদেরকে পড়তে দেওয়া হয়, উন্মুক্ত রাস্তা তো দেওয়ার কথা প্রশ্নই আসে না। যাই হোক, তো এই সমস্ত ঘটনাগুলো ঘটছে। এবং এটা এই যে যারা আছে তাদেরকে ফেরত দেওয়ার ব্যাপারটা শুধু না, এখানে মাঝখানে একটা দেখা গেল কদিন আগে একটা মানে সীমান্তে বিজিবির সঙ্গে একটা বিএসএফের দেখা গেল একটু ঝগড়ার মতো, এবং বিজিবির বলাতে বিএসএফের লোকগুলো সরে গেল, এটা দেখালো। অনেকেই বলছেন যে এটা কিন্তু আসলে সাজানো ঘটনা, দেখাচ্ছে যে বাংলাদেশ সরকার মানে তারা এটা প্রতিরোধ করার চেষ্টা করছে, কিন্তু তলে তলে বাংলাদেশ কিন্তু ভারতীয়দেরকে মানে তথাকথিত বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী ছিল, অর্থাৎ অনেকে ভারতীয়, তাদেরকে কিন্তু গ্রহণ করেছে। ইতিমধ্যে 100 জনেরও বেশি মানে এই যারা ছিল ওই ওপারে অর্থাৎ ইন্ডিয়াতে, তাদেরকে বাংলাদেশ সরকার গ্রহণ করেছে বলে আমরা শুনতে পেরেছি, এবং আরও নিচ্ছে। এটা রণধীর জয়সওয়াল, যিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, তিনি বলেছেন যে অলরেডি আমাদের কাছে মানে তাদেরকে আমরা 600 জনের আমরা একটা 2500 এর বেশি আমরা
2600 সামথিং, তার বেশি একটা নাম আমরা দিয়েছি বাংলাদেশ সরকারকে যাচাই বাছাই করার জন্য। তো যাই হোক, তারা একদম মরিয়া হয়ে উঠেছে যে পাঠিয়ে দাও বাংলাদেশে এই লোকদের, যারা 28 বছর 30 বছর 40 বছর আগে এসে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। তাদের কিন্তু বাংলাদেশে কোনো অনেকেরই তারা জানেই না বাংলাদেশে কোথায় ছিল, তাদের বাংলাদেশি আসলেই কিনা, কিন্তু বলছে ওই মাইক্রোফোনের সামনে মাইক্রোফোন ধরছে তারা, বিভিন্ন ওদের যে মিডিয়া আছে তারা সেখানে তারা আওড়াচ্ছে, দেখাচ্ছে যে বিশ্বকে দেখাচ্ছে এরা সব বাংলাদেশি। যাই হোক, প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং এটা একটা চাপ পড়বে, শুধু এখানেই না, এরপরে কিন্তু রোহিঙ্গার ব্যাপারটা রয়ে আছে। এদেরকেও এখানে আসাম থেকে তো যে হেমন্ত শর্মা যিনি আছেন, তিনি তো ঘোর বাংলাদেশ বিদ্বেষী এবং বাংলাদেশের সঙ্গে সে ভারতের সম্পর্কটা সে ভালো করতেই চায় না। তো এই যে ব্যাপারগুলো রয়ে গেছে, এগুলোকে ফেস করে ভারতের সঙ্গে একটা ওয়ার্কিং রিলেশনশিপটা কী করে তৈরি করা যায়, এটা একটা চ্যালেঞ্জ তারেক রহমানের জন্য। এখানেই শেষ না, আরও অনেক বিষয় আছে। আদানি চুক্তির ব্যাপারটি আছে। আদানি চুক্তিটা যেটা হয়েছে আমরা সবাই জানি, এটা অসম চুক্তি এবং বাংলাদেশের জন্য একটা বিরাট ক্ষতির ব্যাপার। এখানে প্রচুর টাকা আমাদের দিতে হচ্ছে, বসে বসে এখানটা ক্যাপাসিটি চার্জ দিচ্ছে, কয়েক বিলিয়ন ডলার আমরা অলরেডি দিয়ে দিয়েছি। এবং এটা যেটা এই ইউনিট সরকারের সময় একটা কমিটি করা হয়েছিল, তারা সাজেস্ট করেছে যে এটা তোমরা সিঙ্গাপুরে একটা যে সালিসি কোর্ট আছে সেখানে তোমরা নিয়ে যাওয়া, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারো নিয়ে যাওয়া। এবং আমাদের পক্ষে অনেক কিছু আছে আমাদের ফেভারে, যেগুলো ওখানে উপস্থাপন করা হলে কেসটা আমাদের পক্ষে চলে আসবে, এটা তারা মনে করেন, যারা এক্সপার্ট তারা মনে করেন যে এটা আমরা জিতে যাব। অর্থাৎ কেন অনেকে বলছেন যে এমনভাবে এই চুক্তিটা করা হয়েছে যে আদানির সঙ্গে, সেই চুক্তিটা সরাসরি না করে দেওয়ার মতো অবস্থায় নেই। কিন্তু যদি আমরা এটা এইভাবে যাই, এই আইনগত উপায়ে আমরা যাই এবং খুব তড়িৎ গতিতে যাই, তাহলে কিন্তু আমরা আদানির থেকে আমরা মুক্তি পেতে পারি, আদানির এই অসম চুক্তি থেকে আমরা মুক্তি পেতে পারি, সম্ভাবনা বেশি আছে। তো সেটা এখন কি করবে, এখনও তো কিছুই আমরা সেই ডিরেকশনে কোনো কাজ দেখছি না। এরপর আমাদের যে একটা এটা পদ্মা ব্যারেজ করা হলো, পদ্মা ব্যারেজ যেটা হয়েছে এটা অনুমোদন করা হয়েছে, সেই পদ্মা ব্যারেজের যে প্রকল্পটি, এখন এটা নিয়েও ভারতের কিছু কিছু মহলে এটা নিয়ে একটা তারা কিছু আপত্তি জানাচ্ছে। তারা বলছে যে এটা যদি ব্যারেজটা হয় ওখানে, তাহলে আমাদের এখানে অসুবিধা হবে, অর্থাৎ পানির যেটা ব্যাপারটা আমরা আছে, আমাদের এখানে পানির স্বল্পতা হবে এবং কিছু কিছু জায়গায় ডুবেও যাওয়া পর্যন্ত। এই সমস্ত তারা বিভিন্ন ওজোর আপত্তি তারা সামনে আনার চেষ্টা করছে। এবং এটা করে এই যে গঙ্গা চুক্তির নবায়নের ব্যাপারটা যেটা আমাদের এই ডিসেম্বরে শেষ হচ্ছে, সেখানেও একটা বাগড়া সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেখানে তারা বেশি ফায়দা নেওয়ার জন্যে সেখানে তাদের আরও বেশি পানি নেওয়ার চেষ্টা করবে তারা, এটা আমরা জানতে পারছি। এছাড়াও আরও কিছু ব্যাপার আছে। আমরা জানি যে বাংলাদেশের আমাদের যে ডিফেন্স ব্যাপারটা, এটাকে শক্তিশালী করার জন্য এই বাজেটে যেটা বাজেট আসছে, এখানে 37,000 কোটি টাকার মতো আর কি, তার একটু বেশি, এটা ডিফেন্স বাজেট হিসাবে অ্যালোকেশনের জন্য বলা হয়েছে, করা হবে এটা শোনা হয়েছে যাচ্ছে, এবং এটা উপস্থাপিত হবে কদিন পরে এতে অ্যাসেম্বলিতে, অর্থাৎ সংসদে। তো এখন এখানে বিশেষ করে আমাদের যে এয়ারফোর্স, এটাকে আরেকটু শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে। তার জন্য চীন থেকে কিছু এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, মাল্টিরোল যেটা ফাইটার এয়ারক্রাফট আছে, সেইটা এখানে আরও পাকিস্তান থেকে নেওয়ার কথা হচ্ছে। তো এখন এইগুলো চীন, ইন্ডিয়া বলছে না এগুলো তোমার নিও না, এবং তারা অলরেডি একটা অবজেকশন দেওয়া শুরু করেছে। তারা বলছে যে তোমরা আমাদের কাছ থেকে কেনো। এখন তাদের কাছ থেকে কেনার জন্য তারা বলছে আমাদের সঙ্গে একটা $500 মিলিয়ন একটা তোমার ডিফেন্স যে লাইন আছে, আছে লাইন অফ ক্রেডিট আছে, সেখান থেকে তোমরা নিয়ে এটা করো। তো এখন ভাবছে তাদেরকে আমরা যখন বললাম যে দেখো আমাদেরকে একটা তোমাদের অ্যাডভান্স এয়ারক্রাফট যেগুলো আছে সেগুলো দাও,
তখন বলছে না না সেটা দেওয়া যাবে না, তারা দেবে না, তারা ভাঙা চোরা যেগুলো আছে ওগুলো নাও। তো এই হলো ভারত, মানে আমাদের একটু কিছু হলেই, এবং তাদের মানে এই কথাগুলো তারা একটা ওই যে মানে পুরাতন বলি, সেটা হলো যে সিকিউরিটি কনসার্ন মানে হচ্ছে কনসার্ন, সিকিউরিটি কনসার্নটা কী, তাদের নিরাপত্তার যে একটা কনসার্ন বলছে তারা, নিরাপত্তা আমাদের ঝুঁকিতে পড়বে। আরে বাংলাদেশের সঙ্গে তোমরা থাকবা কাছাকাছি, বাংলাদেশের সঙ্গে থেকে কী নিরাপত্তা ঝুঁকিতে তোমাদের হবে। তো এইগুলো সমস্ত মানে ওই বললাম মানে টাল বাহানা করা। আর তারপর তো তাদের আবার ওই ট্রান্সশিপমেন্টের কথাটা তারা আবার এগোচ্ছে, মানে এ কথা ও কথা আলাপাতা, অর্থাৎ বলে না আমাদের গ্রাম অঞ্চলে যে ওই মানে মহিলা আসে বারবার তার কথায় বলে, গল্পটা করতে করতে আসে শেষ পর্যন্ত সে একটা আলাপাতা হচ্ছে ওই যে একটা ধরনের তামাক পাতা, সেটা নেওয়ার জন্য, খাওয়ার জন্যে। তো এখন ওই ভারতও তাই এ কথা ও কথা বলতে বুয়েলা আলাপাতা, অর্থাৎ আমাকে ট্রান্সশিপমেন্ট দাও, আমাকে এইগুলো দাও, ওটা দাও, এই সমস্ত কথাবার্তা তারা বলছে। তখন এত বাধ্যবাধকতার মধ্যে এত যে সমস্ত আমরা দেখছি, অর্থাৎ ভারতের যে ব্যাপারটি, এটা এর ভিতর দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা খুব জটিল কাজ, ভীষণ জটিল কাজ। এখন অনেকে বলছেন, এবং এখানেও যে অনেকের কথা যেটা আমি বলছি, তারা এটা আমার ব্যক্তিগত ব্যাপার না, কিন্তু তারা অন্যভাবে দেন। তারা ভাবেন যে এই তারেক রহমান সরকারের ডানে আমরা দেখি ইয়েকে সালাউদ্দিন সাহেবকে, বাঁয়ে দেখছি আমরা আমির খসরু মাহমুদ চৌধুরীকে, এই ডানে বাঁয়ের লোকদের চাপে পড়ে হয়তো শেষ পর্যন্ত ভারতের কাছে হয়তো নথি স্বীকার করবে হয়তো। তো এখন এগুলো দেখার বিষয়। নথি বলতে স্বীকার করা মানে এটা কি, আমাদের যদি সার্বভৌমত্বকে কম্প্রোমাইজ করার বিষয় আসে, সেটা কেউ মেনে নেবে না, অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষ মেনে যাবে না, এবং সেক্ষেত্রে আরেকটা বিশেষ আবার একটা কিছু এখানে শুরু হবে। সুতরাং একটা ইটস ভেরি রিস্কি। এটা সালাউদ্দিন সাহেব হোক, আর আমির খসরু মাহমুদ চৌধুরী হোক, অথবা আর অন্য কেউ হোক, কেউই এই জিনিসটাকে ঠেকাতে পারবে না। তো এটা করাটা ঠিক হবে না, এটা করা। এবং এর মধ্যে আমরা দেখছি শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি, এখানে আবার সেটাও নিয়ে আসছে এখানটায়। এবং এখানে আমরা শুনলাম সেদিন ওই সালাউদ্দিন সাহেব বললেন যে উনি এসে এখানে বিচারের মুখোমুখি হোক। তখন এটাকে অনেকে আবার ইন্টারপ্রেট করছে এভাবে যে বিচারের মুখোমুখি কী হবে, বিচার তো হয়ে গেছে, তো মুখোমুখি আবার নতুন করে বিচার করা হবে, অর্থাৎ মানে এটাকে তাকে বলা হবে যে হ্যাঁ তুমি বিচার করলে এবং সুবিচার পেয়ে এখন তুমি ছাড়া পাচ্ছ। এই যাই হোক, বিভিন্ন রকম কথা তো মানুষ বলবেই। একটা ব্যাপারের একটা কোনো কিছু যখন আলোচনা হয়, সেটা একটা বিভিন্ন দিক থেকে, অ্যাঙ্গেল থেকে ইন্টারপ্রিটেশন হতেই পারে। কিন্তু সবার উপরে যে জিনিসটা আমাদের কাছে মানে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের স্বার্থ, ন্যায্যতা, যে ভিত্তিতে আমাদের মানে যারা প্রতিবেশী আছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে উঠবে, এটাই আমরা চাই। এবং আমরা কোনো যুদ্ধে জড়াবো না, কাউকে আমরা এমনভাবে ইনভাইট করবো না যে তার কারণে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে একটা ঝামেলার মধ্যে আমাদের পড়তে হয়। কিন্তু আমরা অ্যাট দ্য সেম টাইম আমাদের সভরেনিটি কম্প্রোমাইজড হোক, এই ধরনের কোনো কাজ আমরা করবো না, আমরা করতে দেবো না, এইটাই হবে। দ্যাট ইজ দ্য বটম লাইন। এবং এর বাইরে কিছু করতে গেলেই কিন্তু আবার অন্ধকার নেমে আসবে আমাদের জাতীয় জীবনে। আবারও দেখা হবে।